বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ 2015 সালে এবং এক রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছে বাংলাদেশ। এর মধ্যে খানিকটা স্বস্তির মধ্যেই আসলে পার করল স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আজকের এই তৃতীয় মাত্রা। আর কথা বলবার জন্য আমার আজকে যারা অতিথি জন্য তাদের সঙ্গে পরিচিত হয়ে আমার বায়ে বসা আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, শব্দ সৈনিক, চিকিৎসক এবং সঙ্গীত শিল্পী প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী। আমার ডানে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা, তার চাইতে বড় কথা তিনি মুক্তিযুদ্ধের গবেষক এবং অত্যন্ত পরিশ্রম করে দীর্ঘকাল ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তৈরি করবার কাজ করছেন অবসরপ্রাপ্ত মেজর কামরুল হাসান ভূঁইয়া। তারপরে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোদাসির হোসাইন খান, বীর প্রতীক, আরেকজন বীর মুক্তিযোদ্ধা। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে এবং অভিনন্দন আপনাদের তিনজনকে। যে প্রশ্নটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, প্রশ্নটা ঠিক এভাবে, প্রশ্ন ঠিক নয় যে 1971 সালে যারা আপনারা মুক্তিযুদ্ধ করেছেন 2015 সালের স্বাধীনতা দিবসে বা স্বাধীনতা দিবসের এই সময়টাতে একটি টেলিভিশন শোতে এসে কথা বলতে গিয়ে যে অনুষ্ঠান কোটি কোটি মানুষ দেখছেন, বাংলা ভাষাভাষী মানুষ, যাদের কারো মুক্তিযুদ্ধের স্মৃতি আছে, কারো সামনে কেউ মুক্তিযুদ্ধের পরে জন্ম নিয়েছেন, সেই অর্থে কোনো স্মৃতি নেই, কেউ হয়তো পড়ে বা দেখে জানেন, অনেকে তো জানেন না। তো সব মিলিয়ে এরকম একটা দিনে আপনারা কিভাবে একটি আলোচনা শুরু করবেন? মেজর কামরুল হাসান ভূঁইয়া যদি শুরু করেন। ধন্যবাদ। এই প্রশ্নটা সাধারণত প্রায় সম্মুখীন হই। এই প্রশ্নটার জবাবও সবারই জানা। আমাদের আজকের বাংলাদেশ সম্বন্ধে সবাই মোটামুটি অবহিত আছেন, সব বিভিন্ন আঙ্গিক থেকেই। আমি কোনো প্রশ্ন করিনি, আমি বলেছি যে আপনি আজকে একটা টেলিভিশনের অনুষ্ঠানের আলোচনা যদি শুরু করতে চান কোনো প্রশ্ন ছাড়া, স্বাধীনতা দিবসের একটি বিশেষ তৃতীয় মাত্রায় আপনার সামনে কোটি কোটি মানুষ, এটা কোনো প্রশ্ন না, বাট আলোচনার একটা সূত্রপাত। কিভাবে শুরু করবেন? কিভাবে শুরু করবো? একটা সূত্রপাত। তার কি বলবো? যেমন আমি যদি বলি যে আমরা যারা, আমি নিজে ব্যক্তিগতভাবে ছাত্র ছিলাম যখন মুক্তিযুদ্ধ শুরু করি, আমার মতন আরও ছাত্র ছিল, সামরিক বাহিনী, তদানীন্তন পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহী বাঙালি সেনারা ছিল, সেনা দল ছিল। কিন্তু আমরা যারা যুদ্ধ করেছি, আজকে এসে যখন পিছনে ফিরে তাকাই, যখন তার অনুরণন দেখতে চাই, তার কিছুই যেন পাই না। কষ্ট লাগার কথা। আজকে আমি বারিধারা ডিওএইচএস এ থাকি, তারপরে মহাখালী ডিওএইচএস আছে, বনানী ডিওএইচএস আছে, তারা সবাই 26শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন করছে। সব প্রত্যেকটা ডিওএইচএস এ মুক্তিযোদ্ধারা এবং বীরত্ব উপাধি প্রাপ্তরা আছেন। আমি সবাইকে অনুরোধ করব একটু কান লাগিয়ে শুনবার জন্য যে সে কি অনুষ্ঠান করে। জাতীয় পতাকা উত্তোলন করবে, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, এইসবের মধ্যে এই মুক্তিযোদ্ধারা যদি, আমরা যদি স্মৃতি রোমন্থন না করি, আমরা যদি আমাদের সন্তানদেরকে না বলি, তারা কি করে জানবে? আর এমনই অভাগা দেশ, আমাদের কোনো পর্যায়ে, স্কুল থেকে আরম্ভ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, কোনো পর্যায়েই কারিকুলামে বা সিলেবাসে মুক্তিযুদ্ধ কোথাও নাই। এবং মুক্তিযুদ্ধ আলাদাভাবে তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ স্টাডিজ নামে যা কিছু পড়ানো হয়, সেই শিক্ষকদের সাথে আলাপ করেছি যে তোমরা কি পড়াও। তারা যেসব কাহিনী বলে, আকাশ থেকে পড়বার মতন সেসব জিনিস। আমি যখন সেনাবাহিনীর যারা জেনারেল, যারা বাংলাদেশ স্বাধীনতার পর কমিশন পেয়ে জেনারেল হয়ে স্বাভাবিক বয়সের নিয়মে যারা অবসর গ্রহণ করেছেন, তাদেরকে যদি বলি যে তোমরা ভাই মুক্তিযুদ্ধ সম্বন্ধে কি কি জানো বলো, যে আমাদের 10 জন সেক্টর কমান্ডার ছিল 11টা সেক্টরের, তার মধ্যে 2 জন সেক্টর কমান্ডার সম্মুখ যুদ্ধে আহত, তারা কে? আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের সেক্টরগুলো এন্টি ক্লকওয়াইজ সাজানো, কেন? বলতে পারে না। আমি যদি বলি যে 5 নম্বর এবং 6 নম্বর সেক্টরের মাঝখানে কি করে 11 নম্বর সেক্টর আসলো, বলতে পারে না। তো তাহলে আমি বললাম যে তাহলে এই যে 2টা ডিভিশনের জিওসি ছিলা বা এত বড় অফিসার ছিলা, তোমার ছাত্রদের, তোমার অধীনস্থদের কি শিখিয়ে আসলাম? কথা তো এটাই হচ্ছে যে আমার জীবনের অর্জন ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আমার সন্তানদের জীবনের অর্জন হবে হয়তো ক্রিকেট
বা কিছুতে, তাদের সন্তানদের অর্জন হবে হয়তো ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তিতে। এইভাবে তো জেনারেশন আগাবে, দেশ আগাবে। আমরা আগানোর জন্য কি রেখে যাচ্ছি? আজকে একটা ছেলে বা মেয়ে যতটুকু সময় ফেসবুকে ব্যয় করে, কিছু সময় যেগুলা এই যে পিৎজা হাট এবং KFC-তে ব্যয় করে, যে অর্থ ব্যয় করে, তার কিয়দাংশ অর্থ কি ব্যয় করে মুক্তিযুদ্ধের বই কিনবার জন্য? কাজে আগ্রহ, শুনবার আগ্রহ, ছেলেরা শুনতে চায়, মেয়েরা জানতে চায়। আমরা তো সেইভাবে, হ্যাঁ একদম যে নাই তা বলবো না, আমি অস্বীকার করব না, কিন্তু সেই অর্থে আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারলাম কই? কাজেই আমরা যখন চোখ বুঝবো, আমাদের তো মনে হয় আমাদের চোখে পানি নিয়েই চোখ বুঝতে হবে। এই স্মৃতি আমরাই নিয়ে যাচ্ছি। আমরা কাকে শেখাবো? আজকে যে 26শে মার্চ কি করে হলো? 26শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 4 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করলেন, এবং প্রথম যে বাক্যটা ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, ইয়োর এক্সেলেন্সি, দিস ইজ আওয়ার ওয়ার। যে এই যুদ্ধ বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, এটা ভারত পাকিস্তান যুদ্ধ নয়। অর্থাৎ এই যুদ্ধে জিতলে আমরা স্বাধীন হব বা টিকে থাকবো, এই যুদ্ধে যদি হেরে যাই আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। এক পর্যায়ে ইন্দিরা গান্ধী তাকে বললেন, আপনাকে যে ক্যারিবো জাহাজ প্লেনটা দেওয়া হলো কানাডা নির্মিত ডি হ্যাভিল্যান্ড কোম্পানির, এটা নিয়ে আপনি যান, কতজন MNA এবং MPA আপনার আনুগত্য মানে, আপনাকে নেতা বলে স্বীকার করে, এটা আমাকে দেখান, তারপরে আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আপনাকে সাহায্যের প্রতিশ্রুতি দেব। উনি যখন আগরতলা আসলেন 10 এপ্রিল, তখন কিছু সামরিক অফিসার যারা 4 এপ্রিল তেলিয়াপাড়াতে সম্মেলন করেছিল, তারা যে বলল যে স্যার আমরা তো মাঠে যুদ্ধ করছি, কিন্তু আমাদের হায়ার অর্ডার, হায়ার ডিরেকশন তো কিছু থাকতে হবে। কারা বিশ্ব জনমত গঠন করবে? কারা আমাদের জন্য নীতিগুলো প্রদান করবে? কারা আমাদের জন্য অস্ত্রশস্ত্র এবং টাকা পয়সা জোগাড় করবে? তো তাজউদ্দিন আহমেদ বলল যে এখানে যে মন্ত্রিসভা গঠন করবো, আমার সঙ্গী সাথীতে কেউ নাই। তখন ওনাকে অনুরোধ করা হলো, স্যার আপনি একটা মন্ত্রিসভা গঠন তো করেন, পরে একটা বৃদ্ধি করেন, রদ করেন, এটা করেন। উনি করলেন, এবং পরের দিন 11 এপ্রিল উনি অল ইন্ডিয়া রেডিও গৌহাটি থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। যদিও তখন প্রচার করা হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এবং সেখানে উনি 26শে মার্চকে জাতীয় স্বাধীনতা দিবস, যে ভাষণ দিচ্ছেন 11 এপ্রিল, সেখানে উনি 26শে মার্চকে জাতীয় স্বাধীনতা দিবস করা হয়। সাধারণত আইনকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় না। আজকের প্রণীত আইন দিয়ে গতকাল বা পরশুর অপরাধ বিচার করা যায় না। বাট উনি যেমন নুরেমবার্গ ট্রায়াল দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে, টোকিও ট্রায়াল দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অপরাধ, তেমনি করে উনি আমাদেরকে 26শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস দিয়ে গেলেন আমাদের। আমি জানি না, এখানে একটু আপনাকে থামিয়ে দিচ্ছি, আমি আবার শুনবো আপনার কথা। ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনি কিভাবে শুরু করবেন আলোচনাটি? আমি যদি মুক্তিযুদ্ধের বিষয়টা প্রসঙ্গ শুরু করতে চাই, আমাদের এই বছরে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলতে চাই, তাহলে আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের যে স্বাধীনমালা বেতার কেন্দ্রটি ছিল, সেই বেতার কেন্দ্রের ভূমিকা একটি মানে বিরল ঘটনা ছিল। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো যুদ্ধে একটি বেতার কেন্দ্রের একটি ভূমিকা যে থাকতে পারে যুদ্ধক্ষেত্রে, এবং সেটা যে কতখানি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেটার অনন্য দৃষ্টান্ত হচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনমালা বেতার কেন্দ্র। এবং এই স্বাধীনমালা বেতার কেন্দ্র সম্বন্ধে অনেকেই হয়তো বাংলাদেশে আজকে যারা নতুন প্রজন্ম, তারা অনেক কিছুই জানে না, অনেক তথ্যই জানে না। একটি বেতার কেন্দ্রের মাধ্যমে কিভাবে মুক্তিযুদ্ধরা যুদ্ধে জয়ী হচ্ছে, কোন ব্রিজটা উড়িয়ে দিচ্ছে, কতগুলো রাজাকার, আলবদর, আল শামস এদেরকে খতম করা হচ্ছে, এবং সেই আমাদের জাতির জনকে বজ্রকণ্ঠ, তখন বারবার সেই বেতার কেন্দ্রের সেই বিশেষ অংশগুলো শোনানো হচ্ছে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেই সাথে সাথে যে জল্লাদের দরবার, চরমপত্র, এইসব নাটক, গান, সংবাদ, সমস্ত কিছু তখন মুক্তিযুদ্ধে যারা যাচ্ছিল, যুদ্ধ করছিল, বাংলাদেশে যারা ছিল, যারা যুদ্ধে যেতে পারেনি, তাদের জন্য যে অনুপ্রেরণা জুগিয়েছিল। প্রতিদিন সন্ধ্যাবেলা ট্রানজিস্টারটি বালিশের নিচে রেখে শোনার জন্য প্রতিটি বাঙালি তখন উদ্গ্রীব ছিল যে সংবাদটা কি আসে, আমরা কতদূর এগিয়ে যাচ্ছি। এই যে একটা প্রেরণা দিচ্ছিল, এই যে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনমালা বেতার কেন্দ্র, এই সম্বন্ধে আমাদের নতুন প্রজন্মকে জানানোর সময় আমার মনে হয় এখন এসেছে।
এবং বঙ্গবন্ধু সত্যি সত্যি আমরা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম 32 নম্বর রোডে আমাদের জাতির জনকের সাথে, তিনি আমাদের স্বাধীনমালা বেতারকেন্দ্রের প্রতিটি কর্মীকে বলেছিলেন যে এদের প্রত্যেকের ছবি বা এটা আমাদের জাদুঘরে রাখা উচিত, যাতে প্রজন্ম জানতে পারে যে একটি বেতার কেন্দ্রে কি ধরনের কর্মীরা ছিল এবং তারা কি কি কাজ করেছে যুদ্ধক্ষেত্রে, যদি এটা এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমি মনে করি আজকের দিনে স্বাধীনমালা বেতার কেন্দ্রের যে ভূমিকাটা ছিল মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার মাসে, আমি মনে করি তার মূল্যায়নটা হওয়া অতি অতি জরুরি প্রয়োজন। দর্শক জানিয়ে রাখি যে প্রফেসর চৌধুরী এবছর 21 পদকে ভূষিত হয়েছেন। আমি যাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল মুদাসসির হোসেন খান, আপনি কিভাবে শুরু করবেন আজকের আলোচনা? আজকের দিনটাতে কিভাবে শুরু করব, আমি এই শুরু করে দুটো ভাগে ভাগ করতে চাই। প্রথমটা হচ্ছে অবশ্যই আনন্দের, গর্বের বিষয়। 35 বছর হয়ে গেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরে গর্বিত আমি, ধন্য নিজেকে মনে করি। খুব কম দেশই আছে যারা একটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, সেদিক দিয়ে আমরা গর্বিত আমরা। আর তার সাথে সাথে ব্যথা আছে। গর্বের দিকটা বলতে চাই এই জন্য, প্রথম যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সবসময় বলে আসছি, এখনো বলি, বাংলাদেশের সবাই মুক্তিযোদ্ধা। এদেশের আমি বলবো 99.9% মুক্তিযোদ্ধা। কোটি কত চিহ্নিত লোক যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং স্বাধীনতা যুদ্ধে যারা অংশ তাদের বিরুদ্ধে করেছিল, মানবতা বিরোধী কাজে লিপ্ত ছিল, তারা ছাড়া সবাই মুক্তিযোদ্ধা। আমাদের কেন বলছে মুক্তিযোদ্ধা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি সৌভাগ্যবান যে একটা সুযোগ পেয়েছিলাম পালিয়ে এসে অস্ত্র হাতে সম্মুখ সমরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। শেষ সময় পাকিস্তান মিলিটারি একাডেমিতে ছিলাম, আমি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ছিলাম, সেখান থেকে পালিয়ে এসে যুদ্ধে অংশগ্রহণ করে। তবে আমার মতো আরো অনেকে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, তাদের কিন্তু অনুভূতিটা কম ছিল না। সুযোগ পেলে হয়তো সেও তারও হয়তো যুদ্ধে অংশগ্রহণ করতে কিন্তু পায়নি। তেমনি আমার দেশের ভিতরে আমাদের যারা মা বোন ছিলেন, আমাদের গরিব কৃষকরা ছিল, যারা আমাদেরকে সাথে একত্রতা ঘোষণা করেছে, ভিতরে বসে তারা কষ্ট পেয়েছে, সবসময় আতঙ্কের মধ্যে ছিল, তারপরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে আমাদের জন্য, দেশের স্বাধীনতার জন্য, তারা মুক্তিযোদ্ধা। তো সেই দিক দিয়ে পুরো দেশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই জন্য আমি গর্বিত। তবে দুঃখটা আছে, দুঃখটা হচ্ছে এই যে আমরা যে জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যুদ্ধে অংশ করার পরে যা আমরা প্রত্যাশা করেছিলাম তা কি আমরা পেয়েছি কিনা। সবকিছু সম্ভব হয় না, তা ঠিক। 35 বছর একটা দেশের স্বাধীনতার খুব লম্বা সময় না, তবে কোনো বিচারে খুব স্বল্প সময়ও না। আমাদের এখন পৃথিবী যে গতিতে এগোচ্ছে সেই হিসেবে, এবং আপনি যদি চতুর্দিকে তাকিয়ে দেখেন, আমাদের আশেপাশে যেসব দেশ আছে যাদেরকে আমরা রাইজিং টাইগার্স বলি, তারা এর চেয়ে অনেক অল্প সময় অনেক বেশি তারা হতেছে অ্যাচিভ করেছে। সেই জন্য একটু ব্যথা হয়, চিন্তা করি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ব্যথাটা কি কারণে, কোন কোন কারণে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগত মনে করি, এখন নিরপেক্ষ দৃষ্টিতে যদি বিচার করি, দেশটা একটা বিভাজন হয়ে গেছে। আমার খারাপ লাগে যখন দেখি মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভিন্ন দলের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত অনেকে। কেউ বলে আমি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা, কেউ বলে আমি বিএনপির মুক্তিযোদ্ধা, কেউ বলে কেউ আবার বলে জামাতে ইসলামের মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা, হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে কোনো পার্টির প্রতি আমার হয়তো তো কোনো দুর্বলতা থাকতে পারে, কারণ আফটার অল আমরা তো সবাই কোনো কোনো সময় ভোট দিই, সব পার্টিতে ভোট দিই না। কিন্তু মুক্তিযোদ্ধা হচ্ছে দেশের অত্যন্ত প্রহরী। তারা হচ্ছে যেখানে অন্যায় সেখানে তার প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। সেই অর্থে যে বিভিন্ন দলে ভুক্তি মুক্তিযোদ্ধা হওয়াটা আমার খুব পীড়ন করে, খুব ব্যথা দেয় আমাকে। মুক্তিযোদ্ধা তা হতে পারে না। তেমনি ভাবে অন্য শ্রেণী তো বিভক্ত দেশ, বুদ্ধিজীবীদের মধ্যে পাই তারা হইতেছে বিভিন্ন দলের বুদ্ধিজীবী, তো সেটাও খারাপ লাগে। সেই দিকে খারাপ লাগে, কারণ বুদ্ধিজীবীরা হইতেছে তার দেশের বিবেক, যেখানে কিছু অন্যায় সেখানে বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে যাবে,
দল মত নির্বিশেষে সব জায়গায় তাড়িয়ে যায়, সেটা হয় না। সেই দিক দিয়ে খারাপ লাগে আর কি। আর প্রাপ্তি অন্যদিকে যেটা বলতে হয় কিছুটা, যা আমরা চেয়েছিলাম, কম তো আমাদের তো সুযোগ হয়নি। তো সেদিক দিয়ে আমি বলি যে আমি মাঝে মধ্যে বলি খুব রাগে কষ্টে, যখন বিভিন্ন ফর্মের সুযোগ পায়, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মে যারা, বিশেষ করে যুদ্ধের আগে যারা শিশু ছিল, কিশোর ছিল, অপ্রাপ্ত বয়স্ক ছিল, এবং যুদ্ধের পরে সাধারণত পরবর্তী প্রজন্মে যারা যারা অনেকেই যুদ্ধটা তারা দেখতে পারেনি, তখনকার আন্দোলন দেখতে পারেনি, তারা শুনেছে। তাদের অগ্রজ যারা, তাদের আত্মীয় স্বজন, বাবা মা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, দেখেছে, তাদের কাছে শুনেছে। তাদের কাছে অনেক সময় বলি যে আমি ব্যক্তিগত মনে করি নিজে আমি ব্যর্থ কেন বলি, যে আমি মুক্তিযোদ্ধা হিসেবে যে আমি এবং আমার সাথে যারা ছিল, আমরা তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পাইনি। সেই জন্য আমার কাছে খারাপ লাগে। আমি অনেক সময় আজকে আলোচনা করছি, কামরুল আমার সাথে ছিল, সে বলছে স্যার এগুলি কেন বলবে না, মানে কষ্ট লাগে। কারণ ও যেটা বলছো যে কথার মাঝে সে বলছিল যে আমরা কি রেখে যাচ্ছি, কারণ নিজের কথাই বলেছিল আমরা কি রেখে যাচ্ছি, কি রেখেছি আমাদের বর্তমান প্রজন্মের কাছে। আমরা তো অবশ্যই কিছু আদর্শ রেখে যাচ্ছি, তা তো সত্যি কথা, যে আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি, আমরা প্রাণ দেওয়ার জন্য নিশ্চয়ই তৈরি ছিলাম, সবাই তৈরি ছিলাম, তা না যুদ্ধক্ষেত্রে কেন যাবো আমরা। কিন্তু আমার মনে হয় কেন যেন আজকে, যেহেতু আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদের বাংলাদেশে যে সাধারণ গড় আয়ু তার চেয়ে অনেক বেশি পার হয়ে গেছি আমরা, তো সেই দিকে জীবনের শেষ পর্যায়ে বলতে হবে প্রায়, সেখানে আমরা কি রেখে যাচ্ছি। আমি ব্যক্তিগত আমি মনে করি যে খুব বেশি রেখে যেতে পারছে না, আমাদের কার্যক্রম বেশি কিছু রেখে যেতে হবে না, এরকম একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন, সেটি আপনাদের অনেক বড় দেয়া। এর চাইতে বেশি কিছু আপনাদের কাছ থেকে আমার মনে হয় না প্রত্যাশা করা। কিন্তু মুক্তিযুদ্ধ আমার কিছু অনেক বেশি শুনবো আরো কথা। আপনার মেজর ভুইয়া, আপনি দুজনের কথা শুনলেন, আমার মনে হয় এখান থেকে আপনার কিছু বলবার মতো বিষয় তৈরি হয়েছে। কিন্তু যে প্রশ্নটা আমি করতে চাই, যে মুক্তিযুদ্ধ নিয়ে আসলে হতাশার যে জায়গাটা, যে মুক্তিযুদ্ধ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, চেতনা সম্পর্কে নানা ধরনের কথামালা আছে, নানা ধরনের বিভ্রান্তি আছে, যেটি কর্নেল হোসেনও বললেন যে সত্যি মিথ্যে, সাদা কালো, মানে আসলে সঠিক ইতিহাস কি, সেটি নিয়ে একটা বড় বিভ্রান্তির মধ্যে আছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না, বই পড়ে যাদেরকে জানতে হচ্ছে, তাদের জন্য তো অবশ্যই আছে। আপনি কিভাবে দেখেন? একবার লালমনিরহাটের একটা কলেজ, আমি নাম বলবো না, একটা কলেজের এক শিক্ষক আমাকে টেলিফোন করছে যে কামরুল ভাই আপনার সাথে দেখা করবো। লালমনিরহাট কোথায় দেখা করবে? আমি এক পর্যায়ে বললাম অবশ্যই আসো। তখন আমার বৃহত্তর পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা মেয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছিল। আমি একটু ব্যস্ত এবং মানসিক দিক থেকে, তবুও যেহেতু লালমনিরহাট আসলো, এসে বললো যে স্যার আমি স্ট্যাটিস্টিক্সের শিক্ষক, আমি মুক্তিযুদ্ধের উপরে পিএইচডি করব, তো স্যার আপনার সহায়তা এবং সাহায্য চাই। আমি তো স্বভাবতই খুশি হওয়ার কথা, আমি এই কাজেরই মানুষ। তবে বললাম স্ট্যাটিস্টিক্সের সাথে মুক্তিযুদ্ধের পিএইচডির কি সম্পর্ক? যা হোক, বললাম যে আচ্ছা ঠিক আছে, কি করবে? বলে আমি 6 নম্বর সেক্টরের উপরে মুক্তিযুদ্ধের উপরে আমার ডিসার্টেশন। আমি বললাম আগে বলো যে তোমার সুপারভাইজার কারা? আমি মোটামুটি বাংলাদেশ সবাইকে চিনি, যাদের বললাম চিনি না। আমার সুপারভাইজার তোমাকে কিভাবে আগাতে বলেছে? সুপারভাইজার তোমাকে গাইড করবে? বললো আমাকে বলছে তৃণমূল পর্যায়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য। তুমি কি করছো? সে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিচ্ছে। ভালো মন্দ সে বিচারে যাচ্ছি না, কিন্তু একটা কলেজের শিক্ষক সে আরো বড় কিছু আরো সুন্দর করে গুছায় করতে পারতো। যেহেতু কারিকুলামে নাই, একাডেমিক্যালি কিছুই শেখানো হচ্ছে না ছোট থেকে বড়। আমি আগে ক্লাস 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7 ছোট করে বাচ্চাদের জন্য সহজে লিখেছিলাম, আর 9, 10-এর জন্য আলাদা করে 20 শ্রেষ্ঠদের কথা লিখেছিলাম, যেটা ডক্টর আলাউদ্দিন আলাজাদের টেক্সট বুক বোর্ডের উনি ক্লাস 9, 10 উপযোগী করে লিখেছিলেন। সেখানে সিপাই মোস্তফা কামাল 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঙ্গাসাগরে দরুইন গ্রামে, সে ডিফেন্সে থেকে প্রতিরক্ষা অবস্থানে ট্রেঞ্চের মধ্যে থেকে কভারিং ফায়ার দিচ্ছিল শত্রু আক্রমণকে ব্যাহত করার জন্য, যেন যারা পশ্চাৎপসরণ করবে তারা নিরাপদে পশ্চাৎপসরণ করে। বইটা যখন ছাপা হলো, যখন আলাউদ্দিন আলাদ লিখেছেন তিনি বীর দর্পে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েন। তা তো হয় না, প্রতিরক্ষা অবস্থান থেকে কেউ বীর দর্পে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে না। উনি হয়তো মনে করছেন যে এই সেন্টেন্সটা দিলে বীরত্বটা বেশি প্রকাশ করা যাবে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার্সের অফিসার, যদি একটা শত্রু একটা শেল বা আমাদের একটা শেল পড়ে, এটা যদি না ফাটে যে কোনো সময় ফেটে দুর্ঘটনা করতে পারে। শত্রু একটা বম ফেলে গেল, ফাটে নাই, যে কোনো সময় এটাকে ওই ফাটানো একটা কারিগরি দিক আছে, একটা টেকনিক্যাল
কোর্স আছে, এটাকে বলে বম ডিসপোজাল কোর্স। তো উনি বম ডিসপোজাল কোর্স করেছিলেন। এটা আমি বাংলায়ও লিখেছি, ইংরেজিতেও ব্র্যাকেটে লিখেছিলাম। যদিও টেক্সট বুক বোর্ডের লেখাটার পিছনে উৎসতে লেখা আছে মেজর কামরুল হাসান ভাই এগুলো দিয়েছেন, কিন্তু আমার সাথে কোনো আলাপ করেনি। ওখানে প্রিন্টিং মিস্টেকে লেখা হলো বোম্বে ডিসপোজাল কোর্স। আমার মেয়ে তখন ক্লাস 9-এ পড়ে বিবেকানন্দ ন্যাশনাল স্কুলে। সে বলে যে আব্বু কি বলে অবজেক্টিভ প্রশ্ন এসেছে উনি কি কোর্স করেছিলেন, আমরা সবাই লিখেছি বোম্বে ডিসপোজাল কোর্স। আমি বললাম আর কেউ না জানো, তুই তো জানিস। বলে তুমি তো খাতা দেখবা না। কাজেই বাচ্চারা দেখবে ওর টিচার কি বলে, ওর টিচার কি বলে, ওর বই কি বলে। তো আমরা একটা জাতি, আজকে চ্যানেল আইয়ের মাধ্যমে গোটা পৃথিবীকে আমি বলতে চাই আমরা থাকবো না, কিন্তু আমরা যে মাতৃভাষার জন্য, মাতৃভাষার মর্যাদার জন্য, মাতৃভূমির স্বাধীনতার জন্য অকাতরে কানাকড়ির দামে প্রাণ বিলিয়ে দিয়ে গেলাম, এটুকু লেখবার মতন মহানুভবতা কি আমাদের ছিল না? আমরা রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠতে পারি না? আমরা কি পরবর্তী 50 বছর পরে আওয়ামী বিএনপি থাকবে না, তখনকার জন্য আমি কি রেখে যাচ্ছি? কাজেই এই যে কষ্টগুলা, এগুলো তো খুব সাংঘাতিক কষ্ট। এবং অতপর অ্যাজ অন টুডে, আজকের দিনের কথা বলি, সেই বিচ্ছেদের কথা আজকে আমার নাই, চ্যাপ্টারই নাই, উঠে গেছে। তাহলে আমি যে একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করবো যে মুক্তিযুদ্ধ কিছু জানো না কেন, সে কোত্থেকে জানবে? সে তো স্বভাবতই আমাকে খুব সাবলীল ভাষায় এবং অকপটে জবাব দিবে, আঙ্কেল আমাকে তো কেউ শিখায়নি, কোথায় কোথায় তো বলেন কোথায় পড়বো। আমি যখন আমরা আমাদের একটা গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ, আমরা বই মেলায় 2টা স্টল করি। তো সেখানে আমরা বাচ্চারা বই কিনতে আনলে ওরা বুঝে না যে মুক্তিযুদ্ধের বই কোনটা দিয়ে শুরু করবে। এটারও তো একটা মেথোডোলজি আছে, কোত্থেকে শুরু করবে, কি কি পড়বে, কোনটার পরে কোনটা পড়বে, তারপরে কোথায় গিয়ে শেষ করবে। আমি বাইরে বসা থাকি যেন বুঝাই দিতে পারি যে টাকাটা তো অযথা খরচ করবে। আর তাছাড়া এইসব হাবিজাবি বই আছে, বড় লেখক দিচ্ছে 1971, এর মধ্যে মুক্তিযুদ্ধের সাথে দূরবর্তী কোনো সম্পর্ক নাই। আমার একজন কবি লিখছে আত্মপ্রকৃতি 1971, কিচ্ছু নাই মুক্তিযুদ্ধের সম্বন্ধে। একজন উপন্যাস লিখছে, বলছে মুক্তিযুদ্ধ আমার শ্রেষ্ঠ উপন্যাস, এর মধ্যে কিচ্ছু নাই। তো ছেলেরা বরঞ্চ, ছেলেমেয়েরা না শিখে ওরা বরঞ্চ প্রতারিত হচ্ছে, পয়সা খরচ করছে। কিন্তু যারা আমি যখন ছোট ছোট বই লিখি 100-110 টাকা কিনা যায়, যেন এত বড় বই লিখলে কিনতে পারবে না, ছেলেমেয়েরা কিনুক। কিন্তু ছেলে মেয়েদেরকে এটা কি করে বুঝাবো? আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি বাচ্চাদের পড়াই, বিভিন্ন জায়গায় আমি, এমনকি আর্মিতে আমি ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়াই, যেখানে ব্রিগেডিয়াররা, কমান্ডাররা, এয়ার কমান্ডাররা, এবং কি পাকিস্তানি, ইন্ডিয়ান বিভিন্ন দেশে। আমি বলি যে আমি যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়া সম্বন্ধে খুব সমালোচনা মুখর, তোমরা ইচ্ছা করলে থাকতেও পারো, নাও থাকতে পারো, তোমরা লাইব্রেরিতে সময় কাটো, ওরা থাকে। কিন্তু ওরা ওখানে কোনো পরীক্ষা হয় না, ওরা কোশ্চেন আনসারের উপরে দিয়ে জাজড। ওদের প্রশ্ন শুনে আমার কষ্ট লাগে, যেহেতু ওর কিছুই পড়েনি, ব্রিগেডিয়ার হয়ে গেছে, আমার কাছে অনেক জুনিয়র, কিন্তু ব্রিগেডিয়ার হয়ে গেছে তো অনেক বছর, 30 বছর চাকরি তো তার হয়ে গেছে। তো সে কদিন পরে রিটায়ার করবে, সে কি শিখাচ্ছে? আজকে আমি বহু কষ্ট করে ক্যান্টনমেন্টে বলছি এই 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 রাস্তার নাম এটা, এই রাস্তার নাম শহীদ বেলায়েত রোড। ভাই, বেলায়েতের বাড়ি সন্দীপ, তার বাড়ি সন্দীপ, সে ছিল হাবিলদার, সে মারা গেল শালদা নদীতে। কবে মারা গেল, কিভাবে মারা গেল, তার রক্ত বন্ধ হচ্ছিল না। এবং আব্দুল করিম, এখন করিম মাস্টার, আব্দুল করিম, তার বউ বালতির মধ্যে গরম পাতা দিয়ে পানি সিদ্ধ করতো, তার একমাত্র ছেলে, সে গোসল দিত, তাকে গোসল দেওয়া, রক্ত বন্ধ হচ্ছে না, হার্টটা পেনিট্রেট করে গেছে, তাকে রক্ত সহ কবর দেওয়া হলো। আমি তো আমার তাকে একটা স্ট্রেচার নাই, তাকে কি করে আনবো? তাকে একটা ঘরের দরজার পাল্লা অর্ধেকটা খুলে সেইটা তুলে তার লাশটা আনা হলো। সেই বেলায়েত এত সাহসী ছিল যে আমার সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ বলছেন যে বেলায়েতের মৃত্যু আমার সেক্টরের শোকের ছায়া নিয়ে এলো। আমি মনে মনে ভাবি যে কত 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 সাহসী হলে সেক্টর কমান্ডার বলতে পারে একটা হাবিলদারের মৃত্যু তার সেক্টরের শোকের ছায়া নিয়ে এলো। আমরা একটা ছোট্ট ঘটনা বলি, আমরা মতিনগরে একসাথে বসে খাচ্ছি, উপরে আকাশ, পাহাড়ের ঢালে, আমার সেক্টর কমান্ডার মেজর মতিন, ক্যাপ্টেন হায়দারের অনেকে আছে, এর মধ্যে একজন লাস নায়কও আছে। তো খাওয়ার মেনু হচ্ছে লবণ এবং সাদা ভাত, আর সবার প্লেটে একটা করে কাঁচামরিচ। তো একটা কাঁচামরিচে এতটুকু ভাত খাওয়া যায় না, আর ভাতের প্লেট নাই, গ্রেনেড কাটা টিন, যার যার ইনক্লুডিং সেক্টর কমান্ডার, তো আমরা সবাই জানি। তো আমরা খাচ্ছি, ওই জিহ্বার মধ্যে কোনো মতে কাঁচামরিচটা লাগায়, কারণ কামড় দিলে তো আর হবে না। তো এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে মেজর খালেদ মোশাররফ সেক্টর কমান্ডারের প্লেট থেকে কি যেন উড়ে ওই পাশে গেল। তো সবাই একটু তাকাইলাম, তাকায় দেখলাম যে লাস নায়ক
তার সবার প্লেটে একটা কাঁচামরিচ, আমার সেক্টর কমান্ডারের প্লেটে 2টা কাঁচামরিচ, আর যে লাস্ট নায়ক তার প্লেটে একটাও কাঁচামরিচ নাই। তো উনি ওটা খেয়াল করলেন, উনি ইনট্যাক্ট আস্ত যে কাঁচামরিচটা ছিল একটু ছুঁড়ে মারলেন। সহমর্মিতা একে বলে, এবং সেই যোদ্ধাই পারেন যুদ্ধে আহত হতে। জাস্ট বড় ধরনের কোন বিভ্রান্তি আছে মুক্তিযুদ্ধকে? মুক্তিযুদ্ধের বিভ্রান্তিতে ভরা। আজকে দেখেন, আপনি এই পর্যায়ে বলবেন না অন্যদের কাছে ঘুরে আসবো? ঘুরে আসেন অন্যদের কাছে। আমি এই প্রশ্নের উত্তর নেব আপনার কাছ থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে, সেখানকার কার্যক্রম সম্পর্কে একটু যদি ধারণা দেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন পরিস্থিতিতে কিভাবে কাজ করতেন, কি অবস্থা? আমি তো অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের পটভূমিটা ছিল, আমি তখন 1969-70 যে গণ আন্দোলন বাংলাদেশে, যেটা ডাকসুর নেতৃত্বে সাংস্কৃতিক আন্দোলন ছিল, গণসংগীত, সেখানে আমাদের শেখ লুৎফুর রহমান, আমাদের আব্দুল লতিফ ভাই, শ্রী অজিত রায়, তাদের নেতৃত্বে আমরা গণসংগীত করেছি ডাকসুতে। এবং সেখান থেকে আমাদের একটা তখন বাংলাদেশে বিক্ষুব্ধ শিল্পী সমাজ তৈরি হয়, তার সঙ্গে আমি যুক্ত ছিলাম। তারপরে 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণ, 25শে মার্চে কালো রাত্রি, সেগুলো থেকে আমি উদ্বুদ্ধ হই মুক্তিযুদ্ধে চলে যাওয়ার জন্য। এবং সেইভাবে আমি তৈরি হয়ে একদিন বাসা থেকে রওনা দিই। তা আমি তো প্রথমে আগরতলায় যাই, সেখানে একটা সাংস্কৃতিক দল ছিল, সেখানে আমাদের মরহুম সর্দার আলাউদ্দিনও ছিলেন সঙ্গীত শিল্পী, এবং সেখানে আমি অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধের সেই আমাদের আগরতলার সাংস্কৃতিক দলের মূল কর্মকাণ্ডটাই ছিল যে মুক্তিযোদ্ধারা যখন সারাদিন মুক্তিযুদ্ধ থেকে ফিরত, ট্রেনিং শেষে, যুদ্ধ শেষে, তাদেরকে আমরা গণসংগীত শোনাতাম। পরবর্তীতে আমি তো বললাম যে আমি তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এসেছি, আমি তো এখানে থাকবো না, কোথায় সেটা? তো তখন বলা হলো সেটা কলকাতায়। তো আমি তখন মরহুম সর্দার আলাউদ্দিনকে নিয়ে আমরা ধর্মনগর থেকে 4 দিন 4 রাত সেই ট্রেনে চলে গেলাম কলকাতায় গিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডে 57/A বালিগঞ্জ সার্কুলার রোড, সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সন্ধান পেলাম। ওখানে আমি উঠলাম। সেখানে উঠে তো আমার সবার সঙ্গে দেখা হলো, যাদের নাম, যাদের গান আমি বাংলাদেশে শুনছিলাম, আমাদের সবাই ছিলেন। এবং সেখানে আমাদের শুরু হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা। একটা 2তলা বিল্ডিং ছিল, এবং সেটা নিচতলা একটা আমাদের ডাইনিং স্পেস, কিচেন, এগুলো ছিল। 2তলাতেই আমরা থাকতাম। একদিকে একটা রুমে সবাই আমরা ফ্লোরিং করতাম মাটিতে, আনন্দবাজার পত্রিকা পেরে। মাথায় কোনোদিন বালিশ ছিল, কোনোদিন ছিল না। একটা স্টুডিও ছিল, সেখানে গানগুলো, সেই কালোজয়ী গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল, রঙ্গর তুলে তুলে, এই সমস্ত ঐতিহাসিক গানগুলা ওই ছোট্ট একটা স্টুডিওর মধ্যেই হয়েছে। সেখানে একটি হারমোনিয়াম, একটি তবলা বা একটা খোল এবং মন্দির, এইসব ছিল। আর কিছুই ছিল না সেরকম যন্ত্র। তো এর মধ্য থেকেই আমরা এই গানগুলো করেছি। তো এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গানগুলা, কালোজয়ী গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফিরে, এবং মুক্তিযোদ্ধাদের তখন এতভাবে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। ওই যে মেজর ভূঁইয়া যেমনটা বিভ্রান্তির কথা বলছিলেন, সেই গানের কথাও অনেক, কথা সুরও কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। হ্যাঁ, কথা সুরও অনেকের চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। যাদের নামে এসেছে কথাগুলা, তাদের নাম নিয়েও বিভ্রান্তি আছে। সুতরাং যেরকম ভাবে এমন হয়েছে যিনি হয়তো বেতার কেন্দ্রের সঙ্গে সেই অর্থে ছিলেনই না, তিনি এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে পাওয়া যাচ্ছে। এগুলো অনেক কিছুই দেখা যায়। অত্যন্ত দুঃখিত, একটু 15 সেকেন্ড একটা কথা বলি। আজকে যখন চ্যানেল আইয়ের বিজয় দিবসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গায়করা গাচ্ছে, কেদো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গেছে, আমি চিন্তা করি, ভেবো না গো মা, যেই মাটা একটা শিশু ভ্রূণ পেটে নিল, আস্তে আস্তে বড় হলো, সে কষ্ট করে বসতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না, বমি করে, এটা প্রসব হওয়া, তখন সিজার ছিল না, কি কষ্ট। তারপরে এটাকে লালন করে, তখন তো ডায়াপার ছিল না, এই সারা রাত পেশাবের মধ্যে বদলায়, এটাকে বড় করে স্কুলে পাঠায়, করতে করতে বড় করলো। একদিন হঠাৎ নাই, সে মা কানবে না, কানবে কে? কবি যখন গান লেখে তখন আমার প্রশ্ন করতে ইচ্ছে করে। জি, আপনি বলছিলেন, আসবো আপনার কাছে। তো সেই সময়কার যে আমাদের কষ্ট, একটু আগে যে বলছিলেন আমাদের মুক্তিযোদ্ধা ভাই, যে এই যে কখনো ভাত দিয়ে মরিচ দিয়ে খেয়েছেন, আমরা তো কোনোদিন খাইতেও পারিনি, মানে আমাদের খাওয়ারও সময় হয়নি, খাওয়াও পাওয়া যায়নি। কিন্তু তার মধ্যে আমাদের সেই দুঃখ কষ্টের দিনগুলোর কথা আমরা কিন্তু এখন মনে করলে মনে হয় যে আমাদের সেই সব কষ্ট ছিল না। আমরা যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম যে বাংলাদেশকে আমরা স্বাধীন করবো, মুক্তিযুদ্ধে এসেছি, এখানে তো সুখ করতে বা আনন্দ করতে আসিনি, এই কষ্ট তখন মনে হয়নি। এই যে আমি বললাম যে কখনো বালিশ পেয়েছি মাথার নিচে, কখনো পাই নেই, আমাদের চাদরে তো প্রশ্নই উঠে না, আমরা ফ্লোরিং করতাম, এবং খাওয়া হয়েছে কি হয়নি আমরা চিন্তাও করিনি।
এই সকাল থেকে বসতাম, সমরদা হয়তো বসতেন, গীতিকার বসতেন, গান সুর হতো, সেই গানের সুর হতে হতে সন্ধ্যা, রেকর্ডিং শেষে সন্ধ্যাবেলা আমরা গান রেকর্ড করে শাদিমালা বেতারে পাঠিয়ে দেওয়া হতো। তখন হয়তো সন্ধ্যায় গানটা বাজতো। এবার সারাদিন কিন্তু পরিশ্রমের গানগুলো আমরা তৈরি করতাম, গানগুলা গাইতাম এবং সেভাবে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু খাওয়া হইলো কি না এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা ছিল না। এই কষ্টের দিনগুলাকে আমরা এখন স্মৃতিচারণ করি। এখন ভাবি যে আমাদের এত আনন্দ, এত সুখ, এত আতিশয্যের মধ্যে থেকেও আমরা আমাদের এইটা নাই সেইটা নেই, আমরা সবসময় একটা অভাব ধারণা বলি, এইটা পাইলে ওইটা চাই। কিন্তু একটা মুক্তিযুদ্ধে গেলে আমাদের সেই মুক্তিযুদ্ধের সময়ের যে কষ্টটা, সেটা এখন নতুন প্রজন্মের কাছে আমাদের হয়তোবা কিছুটা বলার আছে, এবং কিভাবে কষ্ট করে আমরা দেশটা আমরা স্বাধীন করেছি। এবং এই শাদিমালা বেতার কেন্দ্রটা একটা সেক্টরের মতো ছিল, হয়তো অনেকগুলো সেক্টরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, এই কথাটা আমরা প্রায়ই বলি। এই সেক্টরটাকে কিন্তু সেইভাবে মূল্যায়ন করা, মানে শাদিমালা বেতার কেন্দ্র যে রোলটা প্লে করলো, সারা বাংলাদেশের যুদ্ধটাকে পরিচালনা করলো সেই মতো বলা যায়। এবং কোন দিকে কে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, সমস্ত দিক নির্দেশনা কিন্তু শাদিমালা বেতার কেন্দ্র থেকে তখন হয়েছে। এবং মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছে, যারা মুক্তিযুদ্ধে যেতে পারেনি শাদিমালা বেতার কেন্দ্র শুনে তারা মুক্তিযুদ্ধে চলে গেছে। আমি এক্সাম্পল, আমি তার উদাহরণ। আমি শাদিমালা বেতার কেন্দ্র শোনার পর থেকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি এবং আমি সরাসরি চলে যাই, শত বাধা অতিক্রম করে। যে আমার চোখের সামনে আমি দেখছি যে রাজাকার আলবদরদের নির্দেশে যেসব মিলিশিয়ারা ব্রাশ ফায়ার করে চোখ বেঁধে মানুষকে মারছে, তার মধ্যে দিয়ে তো আমি চলে যাই। কিন্তু আমার মধ্যে সেই ভয়টা ছিল না। আমি সেই অকুত ভয়ে আমার দেশকে ভালোবেসে একটা টান নিয়ে, একটা কিসের একটা মোহে আমি চলে গেছি। তো সেই জিনিসগুলাকে এখন মূল্যায়ন করার সময় এসেছে আমার মনে হয়। দর্শক, আমরা কর্নেল মুদাসসির হোসেন খানের কাছে শুনবো। একজন বীর, কিন্তু বা তিনি বরাবরই বলছেন, আমাদেরকে বলেছেন যে তিনি তার নিজের কথা বলতে চান না, কখনই বলেন না, কোনো অনুষ্ঠানেই বলেন না, আজকেও তিনি বলতে চান না। সো যেহেতু তিনি নিজের গৌরব গাথা নিজের মুখে বলতে চান না, আমরা এই বীরের কাছ থেকে শুনতে চাই অন্য বীরদের কথা, যাদের সঙ্গে তিনি লড়েছেন, যুদ্ধ করেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ জিল্লু। অনেক বীরের কর্মকাণ্ড দেখার আমার সুযোগ হয়েছে, তার সত্যি কথা। তবে তার আগে দুইজন বীরের কথা বলার আগে আমি একটা প্রসঙ্গে উত্থাপন করতে, সেটা বিভ্রান্তি নিয়ে আপনি কথা বলছেন। তো বিভ্রান্তি ব্যাপারটা হচ্ছে, বিভ্রান্তি অনেক হচ্ছে। ইতিহাস তো আসলে আমি যেটুকু পড়ে বা দেখে শুনে যা বুঝেছি, ইতিহাস যে যার মতো, আপনিও খানিকটা ইঙ্গিত করেছেন, যে যার মতো করে লিখেছে। হ্যাঁ, যে যার মতো করে লিখেছে। এবং যারা দু একটি ব্যতিক্রম বাদ দিয়ে বা ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে হয়েছে ওই যে আপনি যেমনটা নিজের কথা বলতে চান না, সেরকম যে যিনি লিখেছেন বলছেন তিনি নিজে বীর আর বাকিরা কিছু। হ্যাঁ, সেটাই। এরকম এই জন্য বিভ্রান্তিটা, যেমন আমার মনে পড়ে কোনো একটা অনুষ্ঠানে, তৃতীয় মাত্রের অনুষ্ঠানে, বোধহয় গতবার 26শে মার্চের সময় আপনার অনুষ্ঠানে কামরুলি ছিল, মেজর কামরুলি ছিল। তখন শ্রোতাদের তরফ থেকে একটা মেয়ে, একটা ছাত্রী, কেমন যদি মনে পড়ে, জিজ্ঞেস করেছিল যে আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন তথ্য পাই ইতিহাসের ব্যাপার, মুক্তিযুদ্ধের ব্যাপারে। তো একই ঘটনা বিভিন্নভাবে আমাদের কাছে ব্যক্ত করা হয়, কোনটা সত্য বলে আমরা ধরে নিব। আমার মনে পড়ে, আমি শুনছিলাম, কিন্তু তখন কামরুল তখন উত্তর দিয়েছিল, তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো। আমার যতটুকু মনে পড়ে, আমি তার জায়গা হলে হয়তো সেই প্রশ্নটা করতাম না। আমি যেটা করতাম, আমার এখানে প্রশ্ন থাকবে যে বিবেক দিয়ে কি আসলে সঠিক উত্তর পাওয়া যায় কিনা, তাৎক্ষণিকভাবে হয়তো কামরুল বলতে পারে, হয়তো অনেক কিছু বলতো, ডেফিনেটলি তাৎক্ষণিক উত্তর দিতে হচ্ছে, সময় ছিল সেটা বলেছে আর কি। আমি বিভ্রান্তি কথাটা আসছে, সেটা হচ্ছে এই যে একটা বিভ্রান্তি হচ্ছে এই যে মেয়েটা জিজ্ঞেস করলো কামকে, তখন আমার কাছে অনেকে জিজ্ঞেস করে বিভিন্ন অনুষ্ঠানে, মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে বলার সময় জিজ্ঞেস করে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের লিস্ট। এটা আমার কাছে মনে হয় একটা জঘন্য একটা জিনিস। আমার কেন, সরি এই শব্দটা আমি ব্যবহার করলাম, যেখানে বাংলাদেশের সবাই মুক্তিযোদ্ধা, আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পেরেছি, সেটা হইতেছে আমার সৌভাগ্য। আরেকজন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারে না, সেটা তো দুর্ভাগ্য। কিন্তু সে তো মুক্তিযোদ্ধা, এই অর্থে সে মুক্তিযোদ্ধা, সেটা তার চেতনা ছিল, তার আবেগ ছিল, তার সম্পূর্ণ দেহ মন ছিল, তো সে তো মুক্তিযোদ্ধা। শুধু মুক্তিযুদ্ধের লিস্ট করা আমি বিরোধিতা সবসময় করে আসছি। লিস্ট করা হচ্ছে তাদেরই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, কোটি কত তাদের লিস্ট করা উচিত। কেন বলছি আমি এটা, বিভ্রান্তি হচ্ছে এইখান থেকে। প্রত্যেক
যখনই সরকার বদলায় নতুন করে লিস্ট তৈরি, নতুন মুক্তিযুদ্ধ তৈরি হয়, ফলে কি হয়, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হয়। তো এটা তো বেদনাদায়ক, বিভ্রান্তির এখানে এসে এখন একটা লিস্টের মধ্যে একবার ইতিহাস তৈরি করে লিস্ট করা হলে সেখানে হয়তো আমার নাম আছে, আরেকবার লিস্ট তৈরি করে সেখানে আমার নাম নেই। আমার সন্তান জিজ্ঞাসা, আব্বু তোমার নাম তো এখানে নাই, আমি কি তাহলে ভুয়া মুক্তিযোদ্ধা? তো এই বিভ্রান্ত দেখে ছিল। সেই জন্য আমি বলছি প্রথমে বেদনাটা হচ্ছে ওইখানে যে সব জায়গায় মিথ্যাচার, শুরুটা হয়েছে মিথ্যাচার দিয়ে। আমি এখানে বলছি আজকে এই ফোরামে, আমি কারোর পরে পক্ষপাতিত্ব করে বলছি না, মুক্তিযুদ্ধের ইতিহাসের শুরু থেকে মিথ্যাচার শুরু হয়েছে। এই জন্য যারা মুক্তিযুদ্ধে যারা হইতেছে পরিচালনার সাথে জড়িত ছিলেন তাদের নামই তো আমরা শুনি না। ওসমানীর নাম শুনি, জিন ওসমানীর নাম শুনি না, তাজউদ্দিনের নাম শুনি না, আমি মৌলানা ভাসানীর আন্দোলনের নাম যে শুরু দিয়ে সূত্রপাত করেছে তার নাম শুনি না এখানে। কিন্তু আমরা এটা তো বিভ্রান্ত এখানে, তো বিভ্রান্ত তো এখান থেকে শুরু। এই যে দুঃখজনক, আমি কাউকে বলছি না, কিন্তু এটা সবাই করছি আমরা। কেন যেন কোথায় যেন আমাদের চারিত্রিক জাতিগতবাদী কোনোখানে ভুল আছে যেন আমরা কিছু, অথচ সত্যি কথাটা এই, বাংলার এই উপমহাদেশের এই জায়গায়, বাংলার ভূখণ্ডে এই মুঘল সাম্রাজ্যের আমল থেকে, তারপর ব্রিটিশ দখলের সময় থেকে আন্দোলন বিধ্বস্ত এখান থেকে শুরু হয়েছে। তারপরে আমরা এটা করছি। যাই হোক, বীরত্ব কাহিনী অল্প সময় বলতে দু একটা কাহিনী বলি। আমি কামলের কথা ধরেই বলছি আর কি, যে আমরা কোন একটা যুদ্ধে একটা টি গার্ডেনে, ধামাই টি গার্ডেনে, আমার সাথে একজন ছিল লেফটেন্যান্ট ইমদাদ, বীরত্ব শহীদ। তার সাথে আমরা পালিয়ে আসি পাকিস্তান থেকে। এবং যখন আমি মিলিটারি যখন পালিয়ে আসছিলাম, অনেক জায়গায় ঘুরে চেষ্টা করেছি, অনেক কাহিনীটা বলতে চাই না আমি। শেষ পর্যন্ত করাচিতে আসি, একটা এয়ারফোর্স বেস এখানে, সেখানে এই শহীদ ইমদাদ সে ছিল। ইমদাদ আমাদের জায়গায় থাকতে দেয়, এবং আমি, আমার সাথে আরেকজন ছিল, আমরা দুজন ছিলাম। সমস্ত পাকশাক সেই করতো আর কি। একটা মানে অসম সাহসিক যে মুক্তিযোদ্ধা, এবং তার হচ্ছে সে বললে নির্লোভ বলতে যা বোঝায় সেরকম একটা লোক ছিল। সে আমাদের খাওয়াতে, আমাদের ঘুম থেকে উঠে সবকিছু। আমরা কিছুদিন ছিলাম এখানে দুটো কারণ। একটা হচ্ছে যেহেতু মিলিটারি থেকে পালিয়ে এসেছিলাম, আমাদের চুল ছোট ছিল, চুল বড় করতে হবে, হাঁটার স্টাইলটা চেঞ্জ করতে হবে। যাই হোক, সেখান থেকে বিভিন্নভাবে চেষ্টা করে বাংলাদেশে আসলাম, আমরা যুদ্ধে অংশগ্রহণ করলাম। তার কাহিনীটা হচ্ছে ধামাইতে সে একটা অপারেশনে গিয়েছিল। তো একটা টিলার উপরে মেশিন গান ছিল, এখানে একটা পাকিস্তান পোস্ট ছিল। আমরা অপারেশনে গিয়ে তাদেরকে, ওই এমদাদের কোম্পানিকে, তাদেরকে মোটামুটি ভাবে তার বিতাড়িত করেছে, কিন্তু একটা পোস্ট ছিল। তো সেইখান থেকে সাইলেন্স করতে হবে সেটা, কারণ ওইখান থেকে কিছুক্ষণ আগে, এই ঘটনা ঘটার আগে, তার ঘটনা ঘটার আগে একটা সিপাই তার পাশে ছিল, সে মারা যায় হঠাৎ করে এখান থেকে মেশিন বাস আছে। তখন ওই সিপাইটাকে যে মারা যায়, সে আহত হয়েছে, মৃত্যু হচ্ছে, সে জানতো না, সে তাকে রিকভারি করতে যাবে। তো তার আশেপাশে যারা ছিল তার বলছে, আপনি যাবেন কেন, আপনি তো কমান্ডার, আপনি আমাদের অপারেশন কমান্ডার, আপনি কিছু ক্ষতি আমাদের ক্ষতি। তখন সেই কথার উচ্চারণ করেছিল, মৃত্যু চিন্তা করলে তো স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা যায় না। এই তার লাস্ট কথা ছিল। তারপর সে যায়, সেও মারা যায়, তাকে আনতে বডি নিয়ে এসে কিন্তু সে মারা যায়। এই একটা ঘটনা। আরেকটা ঘটনা, ছোট্ট ঘটনা বলি। আমি একটা অপারেশনে গিয়েছিলাম চিলমারাতে, নদী পার হয়ে সত্যি। তো ফেরার পথে আমাদের একটা কি বলে মাইন বিস্ফোরণ হয়। মাইন বিস্ফোরণ হওয়াতে এখানে একটা ছেলে আহত হয়ে যায়। তো সকালে তাড়াহুড়া করে সবাই পিছনে চলে যাচ্ছিল। তো যখন যে ছেলেটা আহত হয়, আমার সাথে আরেকজন সিপাই ছিল, তাকে বলে চলো ওকে নিয়ে যাই আমরা। ওতে স্ট্রেচার ছিল না, আমরা দুইটা রাইফেল নিয়ে আমাদের কাপড় দিয়ে ঢুকিয়ে দিয়ে ওটাকে স্ট্রেচার বানিয়ে তাকে নিয়ে যাবো আর কি। ওই ছেলেটা রিফিউজ করে, তখন বলেছে না, আমি যেতে পারবো না। সে ভয় চলে যায় তাড়াতাড়ি। আরেকজনকে ডেকে এনে আমি যাই হোক ছেলেটাকে নিয়ে আসি। এই কিছুদিন পরে আবার আমরা আরেকটা অপারেশনে যাই। ফেরার পথে আরেকটা মাইন্ড বিস্ফোরণে যে ছেলেটা রিফিউজ করেছিল তার পাটা উড়ে যায়। উড়ে যাওয়ার পর আমি দাঁড়িয়ে থাকি এখানে। আমার দিকে তাকিয়ে সে কাঁদতে কাঁদতে বলছে, স্যার আপনি কি আমাকে রেখে যাবেন? আমি যেন তোমাকে রেখে যাবো না। মনে স্যার আমার পাটা উঠে গেল সেই জন্য যে আমি ওই দিনকে আপনার কথা শুনি নাই। এরকম অনেক ঘটনা ঘটেছে, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক ঘটনা আছে। যাই হোক, ইতিহাস ঠিক মতো রচনা করা হচ্ছে না, এই জন্য আপনার বিভ্রান্তি। আমি সবার কাছে এখন আবেদন জানাবো আজকের এই ফোরামের মাধ্যমে, যারা এখনো জীবিত আছেন, যাদের আমাদের সময় কম, তারা ইতিহাস যেন সত্যিকারী ইতিহাসের দ্বারা রচনা করা যায়, নিজের বীরত্ব গাথার জন্য না। অন্য যারা ছিল, যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছে, কারণ সত্যিকারের মুক্তিযোদ্ধা, যেটা ডক্টর অরূপ প্রতিম চৌধুরীর কথা আমি আসবো, তারা কিন্তু কিছু চায় না, আমি এটা বিশ্বাস করি, এখনো তারা চায় না।
সত্যিকারের মুক্তিযোদ্ধা দেশের জন্য জীবনকে বাজি রেখে যে যুদ্ধ করতেছে সেই কিন্তু চাইবেন আমি কি পেলাম। আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি। আমি কিছুদিন আগে সরকারি একটা প্রতিষ্ঠানের সাথে আমি চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছিলাম। তখন আমার একটা সুযোগ ছিল মুক্তিযুদ্ধের কিছু কাজ করার। একটা সার্ভে করেছিলাম। বাংলাদেশের এখনো গ্রামে গঞ্জে অনেক মুক্তিযুদ্ধ আছে, কামরুল আমার চেয়ে ভালো জানবে, কোন তো এটা নিয়ে ইতিহাস লিখছে। অনেক মুক্তিযুদ্ধ আছে যারা এখনো ইট ভাঙে, যারা এখনো রিক্সা চালায়, অনেক আছে, কিন্তু তারা কখনো হাত পাতবে না। এবং সত্যিকে যে মুক্তিযুদ্ধ সে নীরবে নিভৃতে কাজ করেছে, সে হাত পাতে না, সে এমনকি আপনার মুক্তিযুদ্ধে যে অ্যালাউন্স সে নদী আসবে না। সুতরাং এই সমস্ত মুক্তিযুদ্ধ ডেকে আনা হচ্ছে। আমি অনেককে বলি যে আমাদেরকে আপনারা ডাকেন কেন? আমরা মুখ চেনা কতগুলি লোক, আমাদের তকমা গলা লেগে আমরা আসি বারবার, আমাদেরকে আমরা একই কথা বলি, নিজেদের বাহাদুরি আমরা জাতি করি। তাদেরকে নিয়ে আসেন যারা কথা বলে না, যারা লুকিয়ে আছে, তাদের কাছ থেকে সত্যিকার ইতিহাসটা তাদের কাছে শুনবেন, যাদের লোকচক্ষুর অন্তরালে আছে। আপনি যদি সত্যিকার বাংলাদেশের ইতিহাস যদি জানতে হয় নিরপেক্ষভাবে, ওই সমস্ত লোকদেরকে ডেকে আনা উচিত, তাদের মাধ্যমে ইতিহাস রচনা করে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে সত্যিকার মুক্তিযুদ্ধের ইতিহাসটা কি, মুক্তিযুদ্ধ ইতিহাস। মেজর কামরুল হাসান ভূঁইয়া। জি, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আসলে ইতিহাস কোনোদিনই লেখা হবে না। এই জন্য হবে না যে আমাদের বর্তমান রাজনীতি অতীতকে এমনভাবে প্রভাবান্বিত করেছে, এমন বিরূপভাবে, যে আমাদের দুইটা ছেলে একই ট্রেঞ্চে যুদ্ধ করেছে 71 সালে, এখন একজন এক্স দল করে, একজন ওয়াই দল করে, এবং একজন একজনের চেহারা দেখে না। তো তাহলে ইতিহাস কি করে লেখা হবে? আর দ্বিতীয়ত, অনেক তাত্ত্বিকরা বলেন যে এত তাড়াতাড়ি ইতিহাস লেখা হয়, ইতিহাস লিখতে 200 বছর লিখতে হয়। তো 200 বছর পরে আমার সম্মুখযুদ্ধের ইতিহাস কি করে লিখবেন? এটা তো অন্য সাধারণ যেসব দেশ রাজনৈতিক বিবর্তনের মাধ্যমে স্বাধীনতা যাদেরকে দেয়া হয়েছে, ভারতীয়রা পারে লিখতে। Independence of India was handed over by Lord Mountbatten to the Governor General of India and the Governor General of Pakistan. সাধারণভাবে বলা হয় যে ইতিহাসের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা নির্মোহভাবে সেটি লিখতে পারে না, যেটি তো আপনি নিজেও মুক্তিযুদ্ধের ইতিহাসের বইপত্র ঘেটে আপনার নিজের অভিজ্ঞতা, আমার মনে হয় না ভিন্ন কিছু হয়েছে। হ্যাঁ, ভিন্ন কিছু, অবশ্যই ভিন্ন কিছু। আমি যে দৃশ্যগুলা দেখেছি, আমি যে মৃত্যুগুলা দেখেছি, আমি যে মরার সময় যে ডাইং স্টেটমেন্ট গুলা মানুষের দিয়ে গেছে, সেগুলো যে শুনতে নাই সে লিখবে কি? আমি সেটাই বলছি। সিম্পল, যে ছেলেটা গুলি খেয়ে মরে যাচ্ছে আর অনবরত রক্ত ঝরছে আর মাথাটা মাটির সাথে ঠেকিয়ে গাইছে, ও আমার দেশের মাটি তোমার পরে টেকাই মাথা, এটা তো রূপকথার মতো শোনা যায়, আর কিন্তু এটা তো বাস্তব। তো যিনি ইতিহাস লিখবেন সে তো, ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তান ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, ইট ওয়াজ হ্যান্ডেড ওভার। আর আমাদেরটা আমরা অর্জন করে নিতে হয়েছে, এর মধ্যে কোয়ালিটি গুণগত তফাৎ তো অনেক। কাজে আমাদের কথা আমরা বলবো, রাজনৈতিক বিবর্তনের কথাটা পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলবেন, সোশ্যাল সায়েন্টিস্টরা, সব মিলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস হবে। আমি একটু আগে কথা বলছিলাম জাতিসংঘে বাংলাদেশ প্রসঙ্গ, জেনারেল অ্যাসেম্বলিতে কি হলো, সিকিউরিটি কাউন্সিলে কি হলো, এগুলো তো ফেলিয়ে দেবার মতো না। সেখানে তো অনেক দেশের অনেক অবদান রয়ে গেছে আমাদের পক্ষে বিপক্ষে। আমি বলছি যে আমাদের সাধারণত যে ভুল করি, যেমন আমরা বলি, আমরা যখন সেক্টর কমান্ডারের নাম বলি এবং সেক্টর বাউন্ডারি বা সেক্টর সীমারেখা নিয়ে আলাপ করি, আমরা বলি 1 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন প্রথমে জিয়াউর রহমান, তারপরে মে থেকে জুন পর্যন্ত, তারপরে ছিলেন মেজর রফিক। আসলে কথাটা ঠিক না। আমাদের প্রথম মেজর জিয়াউর রহমান মের 3য় সপ্তাহে চলে যান উনি তুরা, আসামে, এবং সেখানে উনি Z4 গঠনে নিয়োজিত হন এবং সেক্টর নিরূপিত হয় ভৌগোলিক সীমারেখা দ্বারা, এবং সেক্টর কমান্ডার নির্বাচিত করা হয় 8 থিয়েটার রোডে, অর্থাৎ বাংলাদেশ ফোর্সেস হেডকোয়ার্টারে 8 থিয়েটার রোডে 12 থেকে 17 জুলাই একটা সম্মেলন হয়, যেখানে প্রধানমন্ত্রী এবং দেশ রক্ষামন্ত্রী তাজউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন সেইখানে। কাজেই উনি যখন মে মাসের 3য় সপ্তাহে যান, তখন তো সেক্টর এটা নিরূপণই হয়নি। এখন যেহেতু গ্রাফোসম্যান এবং তার মালিক জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীরে বললাম তুমি কি করে এটা লিখতেছো? কামরুল ভাই আমার কে জানি কইছে আমি লিখি। তো তুমি বললে যে বিক্রি হয়, তো ও আছে ওর ব্যবসা নিয়ে, বলে আমরা ঠিক করে দেন, তাহলে আমি ঠিক করি। কথাটা হচ্ছে যে সেই ঠিক করবে যে জানে আমাদের আজকে আর্মিতে মোবাইল ফোন টেলিফোন করা সৈনিকদের জন্য নিষেধ ছিল, যে তাহলে তো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিবে। এখন দেখছি যে এটা আটকানো যাচ্ছে না, পৃথিবীময় এটা চালু হয়ে গেছে। ডিশ যখন বাংলাদেশে আসে, এই কারণে মুদাসের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI-তে ছিলেন, ডিশের পারমিশন দেওয়া যাচ্ছিল না বাংলাদেশকে, যে ডিশ হলে তো বিদেশি আমাদের সংস্কৃতি নষ্ট হবে। এটা যে মুক্ত পৃথিবী, এটা গ্লোবাল ভিলেজের কথা চিন্তা করছি এখন আমরা।
এখন এখন আর্মিতে নিয়ম হচ্ছে যে প্রতিটা সৈনিক 2টার বেশি সিম ব্যবহার করতে পারবে না। যেখানে আমি একটা ব্রিগেড হেডকোয়ার্টারে বলছিলাম যে তুমি 5টা টেলিফোন তোমার পুলে ব্রিগেড হেডকোয়ার্টার পুলে রাখো, বন্যা টন্যা বহু কিছুতে এত বড় বড় বিল্ডিং, ইন্টারভিনিং ফিচার্স, কমিউনিকেশন হয় না। তো কাজেই সময়ের সাথে সাথে আমাদের সবাইকে তো বদলাতে হবে। আজকে আইটি ডাইরেক্টরেট আছে আর্মি হেডকোয়ার্টারে, ইনফরমেশন টেকনোলজি ডাইরেক্টরেট, আগে তো ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে তারা তো কিছুই করছে না, কিছুই করছে না। এমনকি এই যে আজিজ পল্লী একটা এলাকা, সেকেন্ড লেফটেন্যান্ট খন্দকার আজিজুল ইসলাম, ওনার কোর্সমেট, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট বীর বিক্রম, উনি কিভাবে মারা গেলেন। এবং উনি একটা জিন্সের প্যান্ট উনি পছন্দ করতেন, নীল জিন্সের প্যান্ট। আর ট্রেনিং এর সময় ওনার রুমমেট মেজর তাহেরকে বলতেন যে দোস্ত, আই উইল নট সার্ভাইভ দিস ওয়ার। এবং উনি মরলেন। এবং ওনার গল্পটা যদি বলতে হয়, আজকে তো সময় সংকলন হবে, এবং সত্যিকারের রূপকথার মতো, একদম রূপকথা, একদম রূপকথা। বলবেন যে আমি বানাই বলছি, আমি এতগুলো পৃথিবীর মানুষের সামনে আমি বানাই বলতে পারি? আমি তো বলবো তারপরে মির্জাপুর জেলা, টাঙ্গাইল জেলার মির্জাপুর গ্রামের বানিয়ারা গ্রামে শহীদ আব্দুল আজিজ লাল মাটিয়ার বীর প্রতীক, তার বন্ধু ছিলেন, ঢাকা কলেজে বিয়ে পড়তেন, আমি সব বলে দিব। কিন্তু আজকে শুনবে কে? আমার শ্রোতা কই? কিন্তু কথা তো হচ্ছে যে আমরা যে একটা ইতিহাস সৃষ্টি করে গেলাম, আমরা একটা স্বাধীন দেশ আমার সন্তানদের দিয়ে গেলাম, এই স্বাধীনতা রাখতে পারছে না, চলন্ত বাসে আগুন দিয়ে জ্যান্ত পোড়ায় পারছে, আমাকে চলন্ত ট্রেন ফেলে দিচ্ছে লাইন থেকে। এই তাবুতেই থাকো, সেটা তোমার অধিকার। কিন্তু সামিয়ানাটাতে সার্বভৌমত্বের স্বাধীনতা এবং স্বাধীনতার সামিয়ানাটাতে হবে এক। আমি তো সেটাই বলছি যে 1 নম্বর সেক্টর তখন তো হয় নাই, কি করে লিখলে? কাজে এগুলো ঠিক করা উচিত। এবং কে করবে? অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইটের আগে আরো 2টা অপারেশন ছিল, অপারেশন ব্লিটস, অপারেশন গ্রেট ফ্লাইং। এই সম্বন্ধে আমাদের কোনো লেখাপড়া নাই। সেগুলোই বিবর্তনের মাধ্যমে অপারেশন সার্চলাইট হইল। নীল 2টা হালকা কাগজে, তখন তো কম্পিউটার ছিল না, টাইপিস্ট টাইপ করলে তো একটা কার্বন কপি দিয়ে এক্সট্রা কপি বের করে ফেলতে পারে। সেজন্য মেজর জেনারেল খাদিম হোসেন রাজা হচ্ছে ঢাকা, রাও ফরমানের হচ্ছে ঢাকা শহর, আর খাদিম হোসেন রাজা হচ্ছে হোল অফ বাংলাদেশ ঢাকা শহর ছাড়া। দুইজনে হালকা হলুদ কাগজে পেন্সিল দিয়ে লিখলেন, যেন টাইপিস্ট টাইপ না করতে যে না করতে পারে। এরকম অনেক কিছু। সারেন্ডার টাইপ, কখন পাকিস্তানিরা আত্মসমর্পণ করলো, সে তো বিরাট ইতিহাস। আত্মসমর্পণ যে করলো, একটা টেবিল পাওয়া যাচ্ছিল না, পরে ঢাকা ক্লাব থেকে 4টা পাওয়ালা একটা টেবিল, এটা কোনো অফিসারদের টেবিল না, কোনো মতে নেওয়া হলো। 2টা মাত্র চেয়ার পাওয়া গেল, বাকি আপনারা দেখছেন ছবিটা সবাই দাঁড়িয়ে আছে, 2টা মাত্র চেয়ার, আর চেয়ার পাওয়া গেল না। এবং সেখানে মেজর জেনারেল জ্যাকব, যিনি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, প্রথমে উনি প্লেনে করে যশোর এয়ারপোর্টে নামেন, ওখান থেকে হেলিকপ্টার করে আগরতলা যান, আগরতলা থেকে আসেন, উনি এটা নিয়ে আসেন এবং ইয়াহিয়া খান এবং প্রেসিডেন্ট আমির আবদুল্লাহ খান, লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি এবং তার মিলিটারি জেনারেলদের সাথে নেগোসিয়েট করেন। সেই সারেন্ডার টাইম নিয়ে উনি একটা চ্যাপ্টার লিখছেন, সারেন্ডার। সেখানে উনি পরিষ্কার লিখছেন, অনেক কিছু লেখা আছে যে আমি জানি না, বিকজ উপরে লেখা আছে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার টু বি সাইন্ড, তারপরে একটা ব্ল্যাঙ্ক, আন্ডারলাইন ব্র্যাকেটে IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ওখানে হাতে লেখা 1631। জ্যাকব বলছে যে আমি জানি না ম্যানেকশো কি করে দিল্লিতে বসে 1631 মানে বিকাল 4:31 একেবারে 1 মিনিট কি করে নির্ধারণ করলেন। কেননা আমরা যখন নামলাম তখনই বাজে 4:35, হেলিকপ্টার দিয়ে যখন নামলাম 4:35, এবং নেমে দেখি যে ফার্মগেট টার্মগেট সমস্ত রাস্তাঘাট সমস্ত মানুষে এবং সবার হাতে, মুক্তিযোদ্ধাদের হাতে হাতিয়ার। আমরা মুক্তিযোদ্ধাদের গুলি করতে পারবো না, আমরা যদি সরতে বলি আমার আদেশ না মানে আমি তাদেরকে বাধ্য করতে পারবো না। 2 নম্বর, নিয়াজি যে আমার গাড়িতে থাকবে তাকে যদি একটা ইটা মারে বা গুল্লি করে, আমি তাদেরকে গুল্লি করতে পারবো না, স্বাধীন হয় নাই এখনো দেশ। আমি কি সমূহ বিপদের মধ্যে বলি। আমি জানি লোকসভা সেশনে আছে, প্রধানমন্ত্রী বসে আছে শোনা, ইন্দিরা গান্ধী বসে আছে শোনার জন্য, পুরা পৃথিবী অধীর আগ্রহ সারেন্ডারে কি হয় এ সম্বন্ধে আমরা জানি না। এবং শেষ পর্যন্ত উনি লিখছেন যে যখন ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই হলো, আই লুকড অ্যাট মাই ওয়াচ, আমি হুবহু বলছি, এবং ইট শোড আ টাইম অফ 1655 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তার মানে বিকাল 5:25। বইটা 1997 লেখা। আমরা কেউ প্রতিবাদ করলাম না। যারা এখন মহারথী, যাকে তাকে ISI এর এজেন্ট, যাকে তাকে রয়ের এজেন্ট, যাকে তাকে এই এজেন্ট বানায়, আমরা কথা বলতেই পারি না। তারা বেশি জানে, হাঁটুর সমান বয়স, তারা এখন বেশি জানে লেখাপড়া। ওরা বলুক, ওরা তো একজনও প্রতিবাদ করলো না যে জ্যাকব তুমি ভুল লেখছো, আমি ওখানে ছিলাম। আজকে যখন দেখি যে রেস করছে ওই গণজাগরণ মঞ্চের কোন ভদ্রলোক, সেই দিনের ছেলে, সে নেতৃত্ব দেয়, আর সবাই 4:31 জাতীয় সঙ্গীত, 20,000 লোক জাতীয় সঙ্গীত গাও, 20,000 লোক একসাথে, এটা আমার গর্বের বিষয়।
কিন্তু থিমেটিক্যালি যদি বলো, ধারণা এবং বিশ্বাসগত যদি আমরা বলি, তাহলে কি 431 হয়? তেমনি করে আছে ইন্ডিয়ান আর্মির যে সাপোর্ট স্ট্রাকচার ছিল, একজন মেজর জেনারেল ছিল অঙ্কর সিং কালকাট, ওনাকে দায়িত্ব দেওয়া হলো। ওনার আন্ডারে 6টা সেক্টরে 6জন সার্ভিং ব্রিগেডিয়ার ছিলেন, সেগুলোর বিস্তারিত আমি যাব না। অঙ্কর সিং কালকাট ছিল একজন আর্ম চেয়ার স্ট্র্যাটেজিস্ট। উনি বলেন যে বিদেশিদের অস্ত্র দিব কি করে, তারা আবার সিভিলিয়ান, এটা সেটা। পরে ওনাকে 2 মাস পরে বদল করে অগাস্টে মেজর জেনারেল ব্রজনারায়ণ সরকার, এই আমাদের পিরোজপুরের প্রতাপপুরের জমিদার বাড়ির ছেলে, উনি বাঙালি, উনি হি নিউ দ্য বেঙ্গলি সাইকি ওয়েল, ওনাকে দেওয়া হলো এই নিয়ে। এবং অপারেশন জ্যাকপট, দিস ওয়াজ এন অপারেশন গিভেন দিস নেম, এই নামটা দেওয়া হয়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে যে সমন্বয়, এইটার জন্য। কিন্তু আমাদের দেশে প্রচলিত বিশ্বাস হচ্ছে নেভাল কমান্ডোরা বলবে যে এটা নেভাল কমান্ডো জাহাজ ডুবেছিলাম তার অপারেশনের নাম। কিন্তু জ্যাকবের বইটা পড়লেই জ্যাকব লিখছে একদম প্রথম লাইনটা যে এটা অপারেশন জ্যাকপট এটা। তারপরে বীরত্ব উপাধি নিয়ে একটা বিশাল প্রশ্ন, যে এগুলা খেলে আপনারা মিলিটারির লোকজন যুদ্ধ করলেন, আমরা যুদ্ধ করলাম, পাইলাম না। আপনি দেখেন যে জেনারেল ওসমানী কমান্ডার ইন চিফ, উনি স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 11তম খণ্ডে 585 পৃষ্ঠায়, যেটা আগের মুদ্রণ, যেটা তথ্য মন্ত্রণালয়ের মুদ্রণ, এখন তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিছু সংযোজন বিয়োজন আছে বোধহয়, সেটাতে এটা দেওয়া আছে। তখন বীরোত্তম বীর বিক্রম বীর প্রতীক ছিল না, তখন নাম ছিল গ্যালেন্ট্রি অফ দ্য হাইয়েস্ট অর্ডার, গ্যালেন্ট্রি অফ দ্য হাই অর্ডার, গ্যালেন্ট্রি অফ কমান্ডেবল অর্ডার এবং গ্যালেন্ট্রি সার্টিফিকেট। ওখানে পরিষ্কার বলা আছে যে এই যুদ্ধের জন্য এটা দেওয়া হবে, পরিষ্কার বলা আছে ওখানে যুদ্ধের জন্য এই প্রদর্শন। তারপর গ্যালেন্ট্রি অফ হাই অর্ডারে বলা আছে যে একই জিনিস প্রযোজ্য বাট অফ এ লেসার ম্যাগনিটিউড, এইভাবে বলা আছে। তো তাহলে কথার কথা যিনি অন্যভাবে মুক্তিযুদ্ধ অবদান রেখেছে, ধরেন আমরা দৃষ্টান্ত হিসেবে নেই এয়ার ভাইস মার্শাল গ্রুপ ক্যাপ্টেন খন্দকার, অশেষ অবদান ওনার বিশেষ অবদান, ওনাকে বীরত্ব, উনি তো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কিন্তু ওখানে বলা আছে যে কেবলমাত্র যুদ্ধের জন্য, অন্য কোনোভাবে অবদান রাখার জন্য দেওয়া যাবে বলে নাই। আর যদি দেওয়া যায় তাহলে ওসমানী পায়, তাহলে আমার দেশ রক্ষা মন্ত্রী বা তাজউদ্দিন আহমেদ পায়, বিকজ ওনাদেরকে যে একটা বাস্কেটে এতগুলো লোককে রাখতে পারছেন এক এক মনের এক একজনের, বিশাল ব্যাপার। তো সেটা একটা জিনিস আমরা ক্র্যাক প্লাটুন বলি। মতিনগরে একবার মেজর ব্রিগেডিয়ার সাবেক সিং আসছেন, এসে তখন এই যে মায়াভাই, হাবিবুল আলম, বীর প্রতীক, ফতে আলী, এরা তখন কেবল গেছে। তো মেজর খালেদ মোশাররফ ব্রিগেডিয়ার সাবেক সিং বলছে যে স্যার দিজ আর মাই ক্র্যাক বয়েজ, ইউনিভার্সিটিতে পড়ে, এদেরকে দিয়ে ঢাকা শহরে অপারেশন, সেই থেকে ক্র্যাক প্লাটুনটার নাম হলো। তারপরে 11 নম্বর সেক্টরে এগুলো বলতে গেলে আমার কাছে ডকুমেন্ট আছে, কারণ আমার কথা বলাও তো মুশকিল। কোন সময় যদি একজনের নাম উচ্চারণ করি তো যিনি এই দল করেন না মনে করবে যে এই পক্ষ। আগে যখন বলা হলো তখন বলা হলো যে এটাকে 11 সেক্টর, মেজর তাহের চিঠি লেখা দিয়ে এটাকে একটা সেক্টর ডিক্লেয়ার করো, বলে সেক্টর ডিক্লেয়ার করো তুমি কমান্ডার। তারপরে একটা চিঠি দিল ওসমানী যে তুমি কমান্ডার হলো, যেহেতু জেড ফোর্স ওখানে এবং জিয়া তোমার সিনিয়র, সেই জন্য অপারেশন ট্রেনিং এবং অ্যাডমিনিস্ট্রেশন জিয়া দেখবে যতদিন সেখানে আছে। 5 অক্টোবরে যখন জিয়া চলে আসলেন সিলেট এলাকায়, তারপরে মেজর তাহের পুরোপুরি, এরকম অনেক ভুল জিনিস আমরা জানি। আজকে আর সময় শেষ করতে হবে, আর 1-2 লাইনে কিছু বলবেন আপনি? আমার একটা আবেদন, একটা আবেদন সবার কাছে, বিশেষ করে রাজনীতিবিদদের কাছে, ব্যবসায়ীদের কাছে, প্রশাসনদের, সবার কাছে, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে যে কারণে আন্দোলনটা আমরা করেছিলাম, খুব বেশি কিন্তু আমাদের চাওয়া পাওয়া ছিল না। আমরা শোষিত ছিলাম, নির্যাতিত ছিলাম, আমরা নিপীড়িত ছিলাম, আমাদের যে ন্যূনতম যে আমরা অধিকার ছিল বঞ্চিত ছিলাম, সেগুলি তো যুদ্ধ করেছি আমরা, না হলে যুদ্ধ করার কোনো কারণ ছিল না। তো এইগুলি পাবার জন্য খুব বেশি কি কষ্ট করা তো প্রয়োজন নয়, খুব বেশি চাওয়া না এই দেশের মানুষের। তা আমি বিশেষ করে রাজনীতিবিদকে এবং দেশের শাসনের সাথে যারা জড়িত আছে, সব পলিটিক্যাল পার্টির সাথে বলছি, যেগুলি দেওয়া আপনার যদি খুব বেশি কষ্টকর, দিয়ে দেন। আপনারা সবকিছু পেয়েছেন তো, আপনার ক্ষমতা পেয়েছেন, আপনারা পদবি পেয়েছেন, আপনার টাকা পয়সা, ধন সম্পদ সবই তো পেলেন আপনারা। এই দেশের খেটে খাওয়া মানুষ, 80-90% মানুষ যারা খেটে আছে, তাদের দিকে চাকিয়ে একটু আমার মনে ছাড় দিয়ে দেন না। ছাড় দিয়ে তো দেশকে একত্র করেন, একত্র করে সামনের দিকে বিভাজন বন্ধ করে দেশটা একত্র করে এই যে খেটে খাওয়া মানুষ, যারা যেই জন্য দেশকে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যারা শহীদ হয়ে গেছে, তাদের জন্য আমার মনে হয় এখনো সময় আছে। তা না হলে যেইভাবে দেশটা চলছে, যুদ্ধ চলছে,
এটা হচ্ছে যে কৃষ্ণ গহ্বরে যে চলে গেছে, এখান থেকে উঠে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়েছে সামনে থেকে। এটাই আমার আবেদন, এটা মনে হচ্ছে। অনেক ধন্যবাদ প্রফেসর অরুপতন চৌধুরী। না, আমি ওইটাই বলতে চাই যে স্বাধীন মেলা বেতার কেন্দ্র যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গটা আসলো, তো আমি ওইটাও বলতে চাই যে স্বাধীন মেলা বেতার কেন্দ্রের প্রকৃত ইতিহাসও আমার মনে হয় লেখা উচিত। বেলাল ভাই এবং শামসুল হুদা ভাই লিখেছেন বইগুলা, কিন্তু আসলে স্বাধীন মেলা বেতার কেন্দ্রটা কিভাবে শুরু হলো, এর সঙ্গে কারা জড়িত ছিল, কিভাবে কারা কারা অংশগ্রহণ করলো, কি কি ঘটনা হলো, গানগুলা কিভাবে রচনা হলো, সংবাদ পাঠ কিভাবে হতো, এইটাও নিয়েও কিন্তু একটা পুরোপুরি একটা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীন মেলা বেতার কেন্দ্রের ইতিহাস, সেই ধরনের সত্যিকার অর্থে একটা বই লেখা উচিত। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের নিয়ে চলচ্চিত্র হয়েছে অনেক, কিন্তু সেই ধরনের মুক্তিযুদ্ধের সেই ইতিহাসটা কতখানি ফুটে এসছে সেটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। মুক্তিযুদ্ধের সঙ্গে এই চলচ্চিত্রে স্বাধীন মেলা বেতার কেন্দ্রের যে ভূমিকাটা ছিল, অনেকটা আমি দেখেছি চলচ্চিত্রের মধ্যে স্বাধীন মেলা বেতার কেন্দ্র শোনানো হচ্ছে, মুক্তিযুদ্ধের শুনছে বসে, ট্রানজিস্টার দেখানো হচ্ছে শুধু, কিন্তু এই মুক্তিযুদ্ধের স্বাধীন মেলা বেতার কেন্দ্রের যে ভূমিকাটা, এইটা নিয়ে চলচ্চিত্র একটা নির্মাণ করাটা আমার মনে হয়, কারণ চলচ্চিত্র এমন একটা মাধ্যম যে মাধ্যমটা একদম গণমানুষের কাছে দ্বার প্রান্তে পৌঁছানো যায়। চলচ্চিত্রটা সিনেমা হলে চলে, একটা গ্রামের অজপাড়া গায়ে গ্রামের সেই চলচ্চিত্রটা দেখা যায়। ভবিষ্যতে আমরা একটা অনুষ্ঠান করতে পারি যে মুক্তিযুদ্ধকে ঘিরে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, উপন্যাস, গল্প কি হয়েছে সাহিত্যে, আমি একটা জিনিস অ্যাড করি, সেটি নিয়ে একটা আলোচনা হতে পারে। আমি একটা জিনিস অ্যাড করি এখানে, সেটা হচ্ছে আমি খুব বেশি হয়তো উত্তক্ত করে বলছি যাই না, আমার মনে এটা মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধ একটা কলঙ্কিত ব্যাপার, যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে কোন সেই ধরনের ভালো একটা চলচ্চিত্র এখন পর্যন্ত তৈরি হয়নি। অত্যন্ত দুঃখ, আমাদের কিন্তু বলিষ্ঠ অভিনেতা, অভিনেত্রী, পরিচালক আছে, কিন্তু এই ক্ষেত্রে কেন যায় না, এই প্রশ্ন উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। খুব দুঃখ লাগে। আমি ইতিহাসটাকে বারবার তো নানানভাবে লেখা হয়, এইটাই কথা। পৃথিবীতে আমি হুমায়ুন আহমেদকে বললাম যে হুমায়ুন ভাই, আপনি তো খুব অবজারভেন্ট, খুব কিন অবজার্ভার, ছোট ছোট ঘটনাগুলো খেয়াল করেন। আমি মুক্তিযুদ্ধ আমি কাহিনীটা লিখি, একজনকে যে সংলাপ লেখাই, আমি দুজনে পরিচালনা করি, আপনি করেন আপনার দিকটা আর আমি করি যুদ্ধের দিকটা, তো তাহলে তো কিছু একটা দিয়ে যেতে পারে। আমি জাফর ইকবালকে বলছি, আমি চাষী নজরুলকে বলছি, চাষী নজরুলকে দিয়ে আমি আর্মির জন্য ফিল্ম বানাইছি। আর আপনি যেটা বলছেন, অভিনেত্রী দরকার নাই তো আমাদের এখানে নায়িকা দরকার নাই তো, আমাদের এখানে কিচ্ছু দরকার নাই, আমাদের এখানে গান দরকার নাই। আমরা ব্রিজ অন দ্য রিভার কাওয়াই, আমরা অপারেশন ওভারলর্ড, আমরা দ্য ক্রেনস আর ফ্লাইং, ব্যালাড অফ এ সোলজার, আমাদের তো দেখা আছে আমাদের আর্মি কি করছে। আমরা তো আর্মি ভাড়া খাটছে বিদেশে যেয়ে জাতিসংঘের জন্য, এবং আমরা খুব বুক স্ফীত করে বলছি যে আমরা সবচেয়ে বেশি টাকা রোজগার করি। টাকা রোজগার করার জন্য সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য করছে, ভালো কথা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের আর্মির কাছে আমরা এটা চাই। আরেকদিন আরেক পর্বে আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের যে শিল্পীরা বা কলাকুশলীরা স্বাধীন মেলা বেতারে ছিলেন, আজকে অনেক অসহায় মুক্তিযোদ্ধারা না খেয়ে আছেন, অনেকে তাদের কষ্টার্জিত জীবন অতিবাহিত করছেন, রোগাক্রান্ত হয়ে ঘরে শুয়ে আছেন, কেউ দেখার লোক নাই। এই স্বাধীন মেলা বেতার কেন্দ্রের অনেক কর্মী ইতিমধ্যে কিন্তু অনেক শিল্পী মারা গেছেন, আমরা কেউ খুঁজও রাখি নাই। হ্যাঁ, তো এই যে শিল্পীরা মারা যাচ্ছেন, কলাকুশলী মারা যাচ্ছে, এরা তো ইতিহাস। তা আমার একটা আবেদন থাকবে, সরকার এই ব্যাপারে এই স্বাধীন মেলা বেতার কেন্দ্রের সঙ্গে যারা জড়িত ছিল, মুক্তিযোদ্ধারা, শব্দ সৈনিক, তাদের একটু খোঁজ খবর নিয়ে অন্তত বাকি জীবনটা যেন তারা কিছুটা সুস্থ এবং চিকিৎসা পেয়ে মারা যান, সেই চেষ্টাটা যেন করা হয়। ভাই চৌধুরী, আমি একটা সেন্টেন্স বলে শেষ করব। অবশ্যই, যে দেশে মুক্তিযোদ্ধারা উদাম দেহে জীবন যাপন করে, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, তুমি মরো, তোমার উদাম দেহ আমরা জাতীয় পতাকা দ্বারা আবরিত করব, ইতরামি একে বলে। আমরা কি গান শুনবো? অবশ্যই। তো স্বাধীন মেলা বেতার কেন্দ্রে আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত দেশাত্মবোধক গানটি, ওইটাই আমি একটু 2 লাইন শোনাতে চাই। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখে না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরুণ, 2 নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ,
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী, মেজর কামরুল হাসান ভূঁইয়া এবং কর্নেল মোদাচ্ছের হোসেন খান। এবং স্বাধীনতা দিবসের পরের দিনের আলোচনায় আবার আপনাদেরকে অভিনন্দন এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। দর্শক, কথা বলছিলেন মুক্তিযোদ্ধারা এবং বহু বছর পরে ওনারা ঐক্যবদ্ধভাবে যে হয়ে যে জাতি দেশটিকে স্বাধীন করলো, ওনাদের কষ্টের জায়গা থেকে ওনারা বলছেন যে দেশটি আজকে বিভাজিত। সেখানেও কষ্টটা খুব বেশি নেই, কষ্টটা আরও বেশি হয় যখন যারা যুদ্ধ করেছেন তারা এখন আওয়ামী মুক্তিযোদ্ধা বা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে পরিচয় দেন এবং ওই পরিচয়ের বাইরে গিয়ে মুক্তিযোদ্ধা হয়ে উঠতে পারেন না। সেটি ওনাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। মুক্তিযুদ্ধের গৌরবগাথা নিয়ে আমরা অনেক গর্ব করবার চেষ্টা করি, অনেক কিছু করি, কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেন, দাবি করেন, কিন্তু ওনাদের দুপ্রান্তে কথা শুনলেই স্পষ্ট প্রত্যেকেই বলেছেন যে মুক্তিযোদ্ধারা এখনো না খেয়ে আছেন, কাপড় ছাড়া, কাপড় পান্না পড়তে খেতে পারেন না, অনেক কষ্টে আছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যারা শিল্পী তাদের কথা এখানে আলোচনায় এসছে এবং অনেকে মারা গেছেন যাদের খোঁজ খবরও কেউ করেন না। সেই সঙ্গে ইতিহাস নিয়ে যে বিভ্রান্তি প্রত্যেকেই ছোট ছোট করে বলবার চেষ্টা করেছেন, ইতিহাসকে যে যার মতো করে গোষ্ঠী স্বার্থে, দলের স্বার্থে এবং শেষ পর্যন্ত ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। আমার মনে হয় এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো দরকার এবং ঘুরে দাঁড়াবার কাজটা কিন্তু মূলত যারা যুদ্ধ করেছেন এবং যারা ওই দলীয় স্বার্থের মধ্যে, গণ্ডির মধ্যে নেই, তারা এই জায়গাটাতে আরও একবার নেতৃত্ব দিতে পারেন। কেন, পরবর্তী প্রজন্মের জন্যে, বিশেষ করে স্বাধীনতার পরে যাদের জন্ম হয়েছে এই মুক্তিযোদ্ধারা ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে শুরু করেছে, তারা যখন থাকবে না তখন ইতিহাসটা কি থাকবে সেটি নিয়ে তাদের এখনো চিন্তা করবার সময় আছে এবং তাদের এই জায়গাটাতে অনেক কষ্টের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে তাদেরই আসলে নেতৃত্বটা দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।